প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশেষে যুদ্ধ বিরতি শুরু হলো মাত্র 2 সপ্তাহের। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চেয়েছিল 45 দিনের, কিন্তু ইরান মাত্র 2 সপ্তাহের সময় নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে জুড়ে দিয়েছে 10টি শর্ত। এই পরিপ্রেক্ষিতে এতদিন পর, 1.5 মাসের মতো যুদ্ধ বিধ্বংসী যুদ্ধ শেষ হবার পর বা বিরতিতে যাবার পর আমরা হিসেব করছি জয় পরাজয়ের। এই যুদ্ধবিরতিতে কোনো জয় পরাজয়ের সুযোগ দেখার কোনো সুযোগ রয়েছে কিনা, এবং যদি করি তাহলে কোন পক্ষের পাল্লা ভারী, এসব নিয়ে কথা বলবো। সামনের সময়ে যুদ্ধবিরতি যদি ফলপ্রসূ কোনো ধরনের রায় না নিয়ে আসে, তাহলে সামনের সময়টাতে কিভাবে আহ আমরা দেখতে পাবো এই দুই পক্ষের ভূমিকাকে। প্রিয় দর্শক, গত কদিন যাবত আপনারা জানেন যে আমাদের সাথে যেসব আলোচকরা আপনাদেরকে পুরো যুদ্ধ পরিস্থিতি নিয়ে অবগত করেছে, তাদেরকেই আমি আজকে যুক্ত করবার চেষ্টা করেছি। আর স্পেশালি আজকে আরেকজন আছেন, জনাব আশিকুর রহমান। তিনি হলেন একজন যুদ্ধ বিশ্লেষক। বিশেষ করে তিনি বর্তমানে ইরানের কোম শহর থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছে। ইরানের যুদ্ধ পরিস্থিতি তো আমরা দেখেছি, কিন্তু বর্তমানে কয়েক ঘন্টা আগে যুদ্ধবিরতি হওয়ার পর ইরানের বর্তমান পরিস্থিতি, নাগরিকদের বর্তমান অবস্থা, নাগরিকদের প্রতিক্রিয়া, এসব নিয়ে আমি একটু শুনতে চাই সর্বপ্রথম। এরপরে রয়েছেন যারা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, যিনি প্রতিদিন প্রায় আপনাদেরকে সব বিষয় নিয়ে অবগত করেছেন। অবশেষে তার কাছ থেকে জানতে যাব তিনি কতটা সন্তুষ্ট এই যুদ্ধবিরতি নিয়ে। এবং রয়েছেন মেজর শাহিন, তিনিও একইভাবে আপনাদেরকে প্রতিনিয়ত অবগত করবার চেষ্টা করেছে। তার কাছ থেকে আমরা আজকের এই যুদ্ধবিরতি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইবো। যারা মোহাম্মদ আশিকুর রহমান, আপনি ইরান থেকে যুক্ত হয়েছেন, ইরানের কোন শহরের, আপনি কেমন আছেন? কোন শহর কেমন আছে, বা ইরানের বর্তমান পরিস্থিতি, নাগরিকদের বিশেষ করে গত কালকে আমরা শুনছি নাগরিকরা, লাখো লাখো নাগরিক রাস্তায় নেমে এসেছিল এবং তারা আহ বোমাঘাতের অপেক্ষা করছিল, শেষ পর্যন্ত সেই আঘাত পেল না। এখন যেটি পেয়েছে সেটিতে আসলে কতটা ইরানের মানুষের সন্তুষ্টি আছে বলে মনে করছেন? আপনার কাছে শুনতে চাই, যারা আশিকুর রহমান, একটু বলুন। হ্যাঁ, ইরানে তো গত রাত্রে আমিও বাইরে ছিলাম বেশ রাত পর্যন্ত আমি দেখেছি। পুরো ইরানেই আসলে মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় ছিল, এবং এটা শুধু আসলে কালকেই নয়। এটা যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে কালকে পর্যন্ত তারা কিন্তু প্রত্যেক দিন এবং সন্ধ্যা থেকে তারা ব্যাপকভাবে রাস্তায় তাদের উপস্থিতি দেখা যেত। বিভিন্ন জনসমাবেশ, বিভিন্ন মিছিল, বিভিন্ন অনুষ্ঠান, শোকানুষ্ঠান, তারপরে নানা রকম ইবাদতের অনুষ্ঠান, এগুলো এক একটা বিভিন্ন রকম ইভেন্ট এক এক জায়গায় হতো। এবং শহরের বিভিন্ন বড় বড় যে মোড়গুলো রাস্তা, সেখানে বিভিন্ন পার্কে, বিভিন্ন মসজিদের কাছে তারা জড়ো হতেন, এবং তারা যে প্রতিবাদ সমাবেশ যেগুলো ছিল আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, তারা সেটা করতেন। ফিলিস্তিনের পক্ষে নানান রকম স্লোগান তারা সেখান থেকে দিতেন। এবং তারা যে মাথা নত করবে না কোনো অবস্থাতেই, এই বিষয়টা তারা দৃঢ় সংকল্প এবং প্রত্যয় ব্যক্ত করতেন। আর গতকালকের বিষয়টাও একই রকম ছিল। যেহেতু গতকালকে একটা হামলার হুমকি এসছে ট্রাম্পের পক্ষ থেকে, যার কারণে ইরানের রাস্তাঘাটে উপস্থিতি আরো বেশি ছিল। এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো, ইরানের বিভিন্ন সেতু যেখানে হামলা করবে বলে বলা হয়েছিল, সেইখানে মানুষ জড়ো হয়েছিল। সেতুগুলোর উপরে পুরো সেতু জুড়ে মানুষ ছিল, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মানুষ ছিল, শহরের বিভিন্ন যে শহরের ভিতরে যে ব্রিজ সেগুলোতে ছিল, ফ্লাইওভার গুলোতে ছিল, সব জায়গায় মানুষ ছিল। যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গুলো যেগুলো থাকে, সিভিল ইনফ্রাস্ট্রাকচার, সব জায়গায় মানুষ কালকে ছিল। আর যুদ্ধবিরতি বিষয়টা যেটা গত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, যে ট্রাম্প একবার 48 ঘন্টা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান তো সেটা রিজেক্ট করেছিল। তারপর 45 দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব তারা দিয়েছিল, এবং ইরান বলেছিল যে এই আমরা 10টা শর্ত দেব, এই শর্তের ভিতরে মেনে যদি যুদ্ধ পরিপূর্ণভাবে সমাপ্তি আমরা চাচ্ছি, আমরা কোনো যুদ্ধবিরতি করতে চাচ্ছি না, এই শর্তগুলো যদি মানা হয় তাহলে আমরা যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবো। এবং শর্ত যেগুলো আছে, 10টা শর্তই কিন্তু ইরানের ফেভারে। আমেরিকা যে 15টা শর্ত দিয়েছিল, ওর মধ্যে 3, 4, 5টা ইরানের ফেভারে ছিল, বাকিগুলো কিন্তু আমেরিকার ফেভারে ছিল। কিন্তু ইরান ওগুলোকে রিজেক্ট করেছে, বলেছে আমাদের 10টা শর্তের ভিত্তিতে যদি যুদ্ধবিরতি হয় কিংবা যুদ্ধের পরিসমাপ্তি হয়, আমরা সেটা করবো, নাহলে আমরা এটা করতে একেবারে ইচ্ছুক নই। পরবর্তীতে এই 10টা শর্তকে কিন্তু মেনে নিয়েই এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি যেটা হয়েছে, এটা হচ্ছে শর্ত। তো আসলে যুদ্ধের মধ্যে তো আলোচনার সুযোগটা খুব একটা থাকে না। যুদ্ধ যুদ্ধের মাঝখানে যেই মানে বিরতি সময় যে সুযোগটা তৈরি হয়, সেখানে শর্ত একটু ডিটেল থাকে, তাই না? শর্তগুলো তো মূলত এগুলো একটা শিরোনাম, কিন্তু এগুলো ডিটেল, এগুলো কবে থেকে কার্যকর হবে, কিভাবে কার্যকর হবে, সেগুলো কিভাবে মানুষ কত তারিখ থেকে কার্যকর হবে, সেগুলোর যে ডিটেল গুলো, এগুলো নিয়ে কথা হবে।
1-2 সপ্তাহ, এবং এই 2 সপ্তাহ যদি আমেরিকা সেই শর্তগুলোকে পুরোপুরি ইরানের যেভাবে চেয়েছে সেভাবে যদি মেনে নেয়, তাহলে ইরান যুদ্ধ যুদ্ধের পরিসমাপ্তিতে যাবে। আর যদি আমেরিকা সেটা মেনে না নেয়, তাহলে ইরান কিন্তু আবারও যুদ্ধ শুরু করবে। এবং শর্তগুলো আপনারা ইতিমধ্যে জানেন, আমি তারপরও খুব সংক্ষেপে দর্শকদের সুবিধার্থে হয়তো অনেকেই শর্তগুলো জানেন না, আমি যে 10টা শর্ত আছে আমি একটু বলি। একটা শর্ত যেটা ছিল যে ইরানকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ যুদ্ধের যে ক্ষতিপূরণ সেটা দিতে হবে ইরানকে। আহ এইটা একটা শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত ছিল যে ইরানের হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ, এখন থেকে পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের থাকবে এবং ইরান এখান থেকে টোল আদায় করবে। তারপরে হচ্ছে ইরানের উপরে যে স্যাংশন গুলো ছিল নানান সময়ে আমেরিকা যে গত 47 বছর ধরে যে স্যাংশন গুলো দিয়েছিল, সেগুলো প্রাইমারি স্যাংশন, সেকেন্ডারি স্যাংশন, সবগুলো স্যাংশনকে প্রত্যাহার করতে হবে আমেরিকার। এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে নানান সময় রেজুলেশন পাস করা হয়েছে বা এই জাতীয় যে বিষয়গুলো, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA তাদের বোর্ড অফ গভর্নর্স এর যে ইগুলো ছিল, কিছু প্রস্তাব ছিল ইরানের বিরুদ্ধে, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। তারপরে আহ একসাথে সবগুলো ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, মানে শুধু ইরান ফ্রন্টে না, সেখানে লেবাননও বন্ধ করতে হবে, ইরাকও বন্ধ করতে হবে, গাজাতে বন্ধ করতে হবে, যদিও গাজাতে এখন যুদ্ধবিরতিতে এমনিও চলছে। ইয়েমেনে সব জায়গায় যতগুলো রেসিস্ট্যান্স ফ্রন্ট আছে ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধে রত, সব জায়গায় বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের যে শান্তিপূর্ণ এবং বেসামরিক আহ পারমাণবিক কর্মসূচি, যেটা ইরানের অধিকার, এবং ইরান সবসময় এটা বলে আসছে যে আমি তো নিউক্লিয়ার বোম বানাবো না, আমি আমাদের সরকারিভাবে আমাদের সর্বোচ্চ নেতার তরফ থেকে যে নির্দেশনা কিংবা আমাদের যে সার্বিক যে যুদ্ধের পলিসি এবং যুদ্ধ নীতি, সেটাতে আমরা মানে ম্যাস কিলিং করে এরকম কোন অস্ত্র আমরা বানাবো না জি। কখনোই, এবং এটাকে বানানোটা আমরা বৈধ মনে করি না। তো সেইটা এটাতেও কিন্তু আমেরিকা রাজি হচ্ছিল না, মানে ইরানকে মানে আপনি একটু বেসামরিক আমি একটু আপনার কাছ নিউ- থেকে একটু সংক্ষিপ্তভাবে যেটা জানতে চাই, তার মানে এই যুদ্ধবিরতি যেটি হচ্ছে এটি ইরানের শর্তের উপরে হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের শর্তের উপরে হচ্ছে না। রাইট, রাইট, পুরোটাই ইরানের শর্ত। এবং সবচেয়ে বড় আচ্ছা। শর্ত যেটা শেষে আছে সেটা হচ্ছে যে আমেরিকাকে প্রত্যাহার করতে হবে পুরো মিডিল ইস্টে, সে যে ডেপ্লয়েড আছে, তার যে স্টেশনটা আছে, তার যে পুরো ফোর্স, এখান থেকে তাকে চলে যেতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা আর এখানে কখনোই সামরিক উপস্থিতি রাখতে পারবে না। ইরানের আশেপাশে যে অঞ্চলগুলো, গালফ স্টেট গুলো রয়েছে, এখান থেকে তাকে পুরোপুরিভাবে চলে যেতে হবে, এবং এরপরে কখনোই ইরানে আর হামলা করবে না, এই জাতীয় তাকে একটা গ্যারান্টি, এবং মানে যেটা একেবারে আসলে বিশ্বাসযোগ্য গ্যারান্টি, এটা তাকে দিতে হবে। তো এগুলো সবগুলি তো ইরানের ঠিক। ফেভারে, আমি এবং এটা এই যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। শর্তগুলোর উপরে আসলে মূলত যুদ্ধটা এখন বিরতি নিয়েছে, এটা আলোচনা টেবিলে এসব নিয়ে আলোচনা। আপনি যেহেতু ইরানে আছেন, আমি ইরানের পরিস্থিতি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ওইসব বিষয় নিয়ে আমরা মোটামুটি আন্তর্জাতিক গণমাধ্যমে জেনেছি। এই মুহূর্তে ইরানের জনগণের অবস্থা কি? ইরানের জনগণ কি খুশি এতে? এবং ইরানে আপনি বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখানে তো সরকার বিরোধী মানুষও ছিল, তাদের ভূমিকা কি? এবং এই ইউনাইটেড যে জনগণের যে একটা উল্লাস দেখতে পাচ্ছেন, সেখানে ভয় কতটুকু ছিল? একটু আপনার কাছ থেকে সেই পরিস্থিতিগুলো একটু জানতে চাই। না, মানুষের উপস্থিতি তো যুদ্ধের প্রথম দিন থেকে আছে, আমি বলেছি। আর এখন যে মানুষের প্রতিক্রিয়া, সেটা মোস্ট অফ দা পিপল, মানে এটা তারা একটা পজিটিভ প্রতিক্রিয়াই দেখাচ্ছে। তবে কারো কারোর মধ্যে এখনো সংশয় রয়েছে, যেহেতু আমেরিকা এর আগে দুইবার আলোচনা চলাকালীন সময় ইরানে হামলা করেছিল, মানে গত যে 12 দিনের যুদ্ধ বলি আর এখনকার যে 40 দিনের যুদ্ধ, এই দুটো যুদ্ধে কিন্তু আমেরিকা মানে তাদের যে নেগোসিয়েশন চলছিল ইরানের সাথে, সেই নেগোসিয়েশনের মাঝখানে বলা নয় কওয়া নেই হঠাৎ করে কিন্তু হামলা করে দিয়েছে। তো যার কারণে ইরানের জনগণ এখন এমনি স্বাগত জানিয়েছে যে ঠিক আছে, যুদ্ধবিরতি হচ্ছে, আমরাও সময় পাবো আমরা নিজেদেরকে পুনর্গঠন করার। পাশাপাশি আমাদের শর্তগুলো যদি আসলেই আমেরিকা মেনে নেয় এবং সেটা কার্যকর হয়, তাহলে তো সেটা তাদের জন্য একটা বড় বিজয়। তারপরেও তারা আহ এবং ইরানের যে জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতি, সেখানেও কিন্তু নানানভাবে এটা আসছে সরকারের তরফ থেকেও, যে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সতর্কতামূলক অবস্থানে রয়েছে, কারণ আমেরিকাকে আমরা পরিপূর্ণ বিশ্বাস কখনোই করি না। আলোচনা হবে পাকিস্তানের মধ্যস্থতায় বা অন্যান্য কিছু অন্যান্য দেশও যদি সেখানে অংশগ্রহণ করতে চায়, ঠিক আছে, কিন্তু আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো, এবং আমাদের শর্তগুলো না মানা হলে আমরা পুনরায় কিন্তু আমাদের ট্রিগারে হাত রয়েছে, এবং আমরা পুনরায় কিন্তু ময়দানে ফেরত যাব এবং যুদ্ধ আবারও শুরু করব এবং হামলা শুরু করে দিব। আর আহ, এই আলোচনার সময়ও আমরা কিন্তু সতর্ক অবস্থায় থাকবো। আর জনগণের যেটা আপনি বললেন যে এখানে সরকার বিরোধী জনগণ, ইরানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা, যেটা দীর্ঘদিন আমি ইরানে থেকে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে যেটা অনেক দেশে অনেক জায়গায় অনেক মানুষ গুলিয়ে ফেলে, বোঝে না, সেটা হচ্ছে যে আসলে অন্যান্য দেশগুলোতে তো সরকার মানে রাষ্ট্র সত্তা গড়ে ওঠে না, মানে একটা একটা যে সিস্টেম, ইরানের যে একটা
আলাদা সরকারের বাইরেও একটা শাসন ব্যবস্থা বলে একটা কিছু আছে, রাষ্ট্র সত্তা বলে একটা কিছু আছে। সেটা কিন্তু অনেক দেশেই নাই, মানে যেগুলো সাধারণত আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমরা কিন্তু ওগুলো বুঝি না। যেমন ইরানে বিচার বিভাগ একটা পরিপূর্ণ একটা স্বাধীন সত্তা, এবং বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে। ইরানের প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকার কারণে এখানে কিন্তু পার্লামেন্ট একটা আলাদা সত্তা, এবং পার্লামেন্টের স্পিকার তিনি কিন্তু খুবই ক্ষমতা রাখেন। তো প্রেসিডেন্ট, স্পিকার এবং ইরানের প্রধান বিচারপতি, এই তিনজন হচ্ছে ইরানের তিন পাওয়ারফুল লিডার। এবং তার পাশাপাশি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ রয়েছে, ইরানের প্রতিরক্ষা পরিষদ রয়েছে, ইরানে আরো অন্যান্য কিছু সাংবিধানিক পরিষদ রয়েছে, কিছু সাংবিধানিক কমিটি রয়েছে, সবার উপরে সর্বোচ্চ নেতা রয়েছে। ইরানের বিষয়টা খুবই বহুমুখী, মানে একমুখী ক্ষমতার কেন্দ্রীভূত ক্ষমতা আমরা দেখতে পাইনি ইরানে। একটা বিকেন্দ্রীভূত ক্ষমতা আমরা ইরান সবসময় দেখতে পাই। তো না, আমি আমি সবগুলো যেটা জায়গা বলতে চাচ্ছি থেকে আপনার কিন্তু কাছে যে বিশেষ করে পশ্চিমা শক্তির এক তো একটা চেষ্টা ছিল দীর্ঘদিন, আর বিশেষ করে আমেরিকার একটা প্রচেষ্টা ছিল যেন আহ, ইরানের যে সর্বোচ্চ নেতার পতন হোক এবং ইরানে তাদের সরকার এখানে বসাক, এবং সেই জন্য ইরানের আভ্যন্তরীণ জনগণের মধ্যে একটা সচেতনতার নামে মানে কি বলা যায় এটাকে গণতন্ত্রকে প্রতিষ্ঠার নামে একটা সচেতনতা ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে চলমান ছিল, যেখানে আমেরিকার এই বিষয়ের প্রতি একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থনও ছিল। তাদের কারণে আমরা ভেবেছিলাম যে হয়তো আভ্যন্তরীণ একটা বিভক্তি তৈরি হতে পারে জনগণের মাঝে, অনৈক্য থাকতে পারে। সেই জায়গাতে কি আসলে জনগণের মধ্যে কোনো ধরনের বিভেদ ছিল কিনা সেটা একটু জানতে চাচ্ছি। আহ, আমি যেটা বলছিলাম যে দেখুন, শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের বেশিরভাগ জনগণ নেই, শাসন ব্যবস্থার পক্ষে রয়েছে যে রাষ্ট্রসত্তা বা তাদের যে ইসলামী বিপ্লব। এখন সরকার কিন্তু চেঞ্জ হয় 4 বছর পর পর। সরকারের যে ব্যক্তিটা থাকে, ইরানের সরকার কিন্তু কোনো দলীয় সরকার না, প্রত্যেকেই এখানে এক ধরনের মানে যেটা স্বতন্ত্র নির্বাচন করে ব্যক্তি দ্বারা নির্বাচনে। আর পার্লামেন্ট তো ইলেকশন আলাদা হয়, সেখানেও কোনো দলীয় ভাবে, দলীয় প্রতীকে কিন্তু ইলেকশন হয় না। সবাই তার নিজ নিজ এলাকার যোগ্য লোকেরা নির্বাচনে দাঁড়ান এবং সেখান থেকে নির্বাচনে একজন বিজয় হন। সরকারও তাই, বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পর্যায় থেকে লোক উঠে এসে তারা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করে। তো হুম। একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে কখনো কখনো ইরানের জনগণের কোনো একটা ক্ষোভ থাকতে পারে, কোন একটা বিশেষ প্রেসিডেন্টের ব্যাপারে, যে এই প্রেসিডেন্টের এই পলিসির সাথে আমি একমত না। কিন্তু এইটা কিন্তু ইরানের সার্বিক যে শাসন ব্যবস্থা বা তাদের যে ইসলামী বিপ্লব, তাদের যে সংবিধান, তাদের যে রাষ্ট্রসত্তা, এটার বিরুদ্ধে না। এই জিনিসটা মানে পশ্চিমারা গুলিয়ে, তারা তো এটা বুঝতে পারে ঠিকই, কিন্তু তারা এটাকে গুলিয়ে করে কি অন্য দেশগুলোকে। আর যেমন আমাদের বাংলাদেশে আমরা এই জিনিসগুলো বুঝবো না, আমাদের দেশে সরকারের বিরুদ্ধে যাওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে, আসলে তো আলাদা কোনো সত্তা নাই। আমি যেটা বললাম, সরকারের বিরুদ্ধে যাওয়া মানে একটা আমরা সবসময় ধরে নিই যে বিরোধী দল, সরকারি দল, কিন্তু ইরানের বিষয়টা কিন্তু এরকম না। ইরানে মাসুদ পেজেশকিয়ান সরকারের অনেক সমালোচনা ইরানের জনগণ করে, কিন্তু এর মানে কিন্তু এটা না যে ইরানের তারা শাসন ব্যবস্থার বিরোধী কিংবা ইরানের সর্বোচ্চ নেতার বিরোধী। তো মাসুদ পেজেশকিয়ানের কিছু নিজস্ব ইকোনমিক আভ্যন্তরীণ পলিসির সরকারের সমালোচনার কারণে বিদেশিদের কাছে নিজস্ব দেশকে বিকিয়ে দেওয়ার মানসিকতা ইরানি জনগণ না রাখে না। না না, সেটা নেই। এবং ইরানে যেহেতু ডেমোক্রেসির চর্চা সার্বভৌমত্ব হয়, প্রশ্নে সবাই সবসময় ঐক্যবদ্ধ, সেটাই আপনি বলতে চাচ্ছেন, জি এই তো? জি যে আপনাকে জি ধন্যবাদ, আমি জি, এবং আপনার কাছে ইরানে আসি। জি, ডেমোক্রেসির চর্চা হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অবশেষে যুদ্ধবিরতি হলো, গত রাত্রেও আমরা কথা বলেছিলাম যুদ্ধবিরতি ঠিক কয়েক ঘন্টা আগে। আমরা অনুমান করেছিলাম, আপনিও বলেছিলেন যে কোনোভাবে যুদ্ধ হবে বলে, আই মিন যুক্তরাষ্ট্র যে হুমকি দিচ্ছে সেটির কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাবো, বাস্তবতা দেখতে পাবো, সেটি হয়েছে অবশেষে। বরং ইরানের শর্তের উপরে রাজি হতে হয়েছে ট্রাম্পকে, এবং সেই অনুযায়ী আগামী 2 সপ্তাহ কিভাবে দেখছেন? প্রথম কথা হলো, অনেক ধন্যবাদ। আমি একটা জরুরি কাজে বাইরে, আর এর মধ্যে এরকম একটা প্রাণবন্ত বিষয়, যেটা আমরা গত প্রায় 36 দিন ধরে আমরা দেখে আসছি। 36 না, এটা অ্যাকচুয়ালি আজকে 8 তারিখ, দ্যাট মিন 28 তারিখ থেকে শুরু হয়েছে। ইয়েস, ইট ইজ অ্যাবাউট 38 ডেজ। তো এই 38 দিন ধরে আমরা কিন্তু মোটামুটি আমরা এই সামাজিক মাধ্যমে ছিলাম এবং সারা বিশ্বের কাছে আমাদের মতামত তুলে ধরেছি। এখন আমরা একটু বিশ্লেষণ করি যে কেন ট্রাম্প এই এত এত বড় হুমকি দেওয়ার পরে কেন ট্রাম্পকে এই শর্তে রাজি হতে হলো। প্রথম কথা হলো কি, আমেরিকাতে ট্রাম্প বাইরে যতই গর্জন গর্জন করুক না, কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প একেবারে একঘরে। এবং ট্রাম্পে বলা হয় যে বিগত মানে মডার্ন হিস্ট্রিতে এত কম জনপ্রিয়তা নিয়ে কোন প্রেসিডেন্ট টিকে থাকতে পারে না। এমনকি তার যে বেস, মেগা বেস, তারা রীতিমতো শো করে বলছে
যে আর্টিকেল 25 ইনভোক করতে হবে এবং ট্রাম্প অসুস্থ এবং শাসন করতে অক্ষম বিধায় তাকে বিদায় করতে হবে। এটা কিন্তু একটা বিরাট ওয়ার্নিং। এটা শুধু টাকার কালসন না, এবং এর মধ্যে আরো অনেক সোশ্যাল লিডার আছে যারা রীতিমতো রেডিও শো করে তারা এটা প্রচার করছে। 2 নম্বর হচ্ছে ট্রাম্প ইজ গোয়িং টু ফেস ইমপিচমেন্ট হোয়াট এভার দ্য রেজাল্ট বি। সে তার যে সমস্ত আইনের যে ব্যাগেজ আছে, মানে যে লাইবিলিটিস আছে বা যে বোঝা আছে, এটা সে ফেস করতে যাচ্ছে। তৃতীয় হচ্ছে যে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ মিলিটারিলি ইট ইজ নট পসিবল এনিমোর। সে এখন প্রায় কালমিনেশন পয়েন্টে পৌঁছে। গতকালকে আমি এই পয়েন্টটা ডিসকাস করেছি। কালমিনেশন পয়েন্ট হলে এমন একটা জায়গা যেখান থেকে একটা ফোর্স আর নতুন করে আক্রমণ চালাতে সম্ভব না। সো এটা ওখান থেকে তার ফল শুরু হয় আর কি। এটা যেমন ভার্টেক্স এর টপ, সে টপ পৌঁছে গেছে, হি ইজ জাস্ট ফলিং। তো এখান থেকে তাকে উদ্ধার করতে হবে। সেকেন্ড হলো এটা হলো তার আভ্যন্তরীণ ব্যাপার। তারপরে মিলিটারি প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে যত মিডল ইস্টে যত কান্ট্রি আছে সমস্ত দেশ বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। And it is not the war between Trump and Iran or Israel and Iran. It is between it is actual destruction of the entire world. কারণ সারা পৃথিবীর অলমোস্ট 80% তেল এই মধ্যপ্রাচ্য থেকে আসে এবং কোনো তেল ক্ষেত্র আর জীবিত থাকবে না, এবং এটা রিকভার করতে 5 থেকে 10 বছর লেগে যেতে পারে। সুতরাং এই অবস্থায় এটা করা সম্ভব না। এটা হলো এক চাপ। 2 নম্বর হলো ধর্মীয় নেতারা, যেমন পোপ গতকালকে ডিক্লারেশনের পরেই পোপ কিন্তু বলেছে ট্রাম্পের এই বক্তব্য মানে বলছে যে এটা ওয়ার ক্রিমিনালের পর্যায়ে, এবং ট্রাম্পের এই আদেশ যারা এক্সিকিউট করবে তারাও ওয়ার ক্রিমিনাল, মানে দে উইল বি অলসো সাবজেক্ট টু আইস, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে যেতে হবে তাদের। তো সুতরাং ট্রাম্প যতই হম্বিতম্বি করুক, মার্কিন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা টপ লিডার্স আছে দে আর ভেরি সেন্সিবল, এবং তারা কিন্তু খুব ভালো করে জানে যে তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে পারপাসফুলি টার্গেট করতে পারবে না। যেখানে ট্রাম্প বলে যে প্রত্যেকটা পাওয়ার স্টেশন আমি উড়িয়ে দিব, প্রত্যেকটা ব্রিজ উড়িয়ে দেবো, এবং ইরানের মানুষ যখন হাজার হাজার মানুষ যখন সেগুলির উপর দাঁড়ায় এবং সেখানে যদি বোমা বর্ষণ হতে থাকে, এটা তো মানে পরিষ্কার, এবং সারা পৃথিবী তাদের বিরুদ্ধে। ইউকে শেষ পর্যন্ত তাদের বেস ব্যবহার করার অনুমতি দিলেও তারা বলেছে কোনো সিভিলিয়ান টার্গেটের উপরে যদি কোনো হামলা করা হয় সেটার জন্য আমাদের বেস ব্যবহার করতে পারবেন। তো এই হলো আপনার বিশ্ব পরিস্থিতি। চায়না বলেছে যে, চায়না কিন্তু এর আগেও বলেছে ইট ইজ নট এ ম্যাটার অফ উইনিং এ ওয়ার, মানে এই দুই দেশের যুদ্ধের যারা ব্যাপার না, এটা সারা পৃথিবীকে পরাজিত করার একটা যুদ্ধ তুমি লেগেছো, এবং এটার ডিজাস্টার কিন্তু হবে ভয়াবহ, এবং এটার জন্য পুরো দায়ভার যুক্তরাষ্ট্রের উপর পড়বে। তো এত কিছু চাপ নিয়ে ট্রাম্প শুধুমাত্র একটা হুঙ্কার দিয়েছে যেন ইরান তার নতুন প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে প্রস্তাব, আমার ভাই আশিক ভাই যে দুইটা পয়েন্ট বলে আমার মনে হয় ওখানে একটু কারেকশন আছে। ট্রাম্প কিন্তু সবশেষে ইরান যখন তার নতুন 10টা প্রস্তাব দেয়, 2টা প্রস্তাব তার থেকে সরে আসছে। একটা প্রস্তাব হলো মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হবে, এই দাবিটা তারা সরিয়ে ফেলেছে। 2 নম্বর হলো $500 বিলিয়ন যে তারা কম্পেনসেশন চেয়েছিল, এটা তারা সরে এসে বলছে যে ট্রাম্প মানে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং সেখান থেকে যে টোল আদায় করবে সেখান থেকে এই রিকনস্ট্রাকশন হবে, এবং এটার সে বলছে সে একা কন্ট্রোল করবে না, সে এটার তাকে ওমানকে সাথে নিয়ে করবে এটা। তো এটা হলো আরেকটা মানে ইরানের একটা যে স্মার্ট পলিটিক্স যে তারা করে, তারা যে এটা কিন্তু তার একটা প্রমাণ। আর ইরান আবার এটাও বলেছে যে এই যে যুদ্ধবিরতি 15 মিনিটের মধ্যে কিছু না হয়, সারা জাতিকে বলেছে তোমরা তৈরি থাকো আর এর থেকেও আরো ভয়াবহ যুদ্ধের মোকাবেলা করার জন্য। সুতরাং তারা কিন্তু তারা কিন্তু গার্ড রেখে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আপনার যদি মনে থাকে 2-3 দিন আগে সিএনএন একটা মানে তারা একটা ইনভেস্টিগেট করেছিল যে ইরানের যে মিসাইল ইন্ডাস্ট্রি এইটার প্রোডাকশন ক্যাপাবিলিটি ইনট্যাক্ট, এবং তাদের 70% মিসাইল ইজ স্টিল ইনট্যাক্ট অ্যান্ড ইউজেবল, এবং মোর দেন 150,000 ড্রোন ইজ স্টিল সার্ভাইভিং। তাহলে আপনি চিন্তা করেন ইরান কিন্তু পরশুদিন বা তার আগের দিনে তার 97th ওয়েভ অফ মিসাইল দিয়েছে। একটা ওয়েভে যদি সে আমি তো দেখি যে ইরান আগামী 1-1.5 বছর তার যে সামরিক ক্যাপাবিলিটি আছে এটা যথেষ্ট। সেকেন্ড হচ্ছে যে ইউএস এর পুরো সৈন্য সংখ্যা হলো 1.3 মিলিয়ন, আর ইরানের নিজেরই শুধুমাত্র তার জনগণ বাদ শুধুমাত্র তার সেনাবাহিনী আছে অলমোস্ট কি বলে আপনার রেগুলার সেনাবাহিনী আছে 1 মিলিয়ন, আর প্রায় তার থেকে 1 মিলিয়ন তারা যোগ করেছে।
এখন আমি আপনাকে বলি যে ইরানের যে আমি বলবো এটাকে বলা হয় ইনভিনসিবিলিটি, যে তাকে আক্রমণ করা সম্ভব না, এই যে গুণটা তারা অর্জন করেছে তিনটা কারণে। একটা হচ্ছে তাদের ভূমি গঠন, 2 নম্বর হচ্ছে তারা 20 বছরের প্রস্তুতি, 3 নম্বর হচ্ছে তাদের রিসোর্স। তো এইগুলি যখন একটা দেশের কাছে থাকে, সে কোনোভাবেই নতি স্বীকার করার পক্ষে না। তবে যে শর্তগুলি ইরান দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি বলবো যে, যেটা আপনি অলরেডি সকালবেলা একবার বলেছেন, যে ইসরায়েল হিজবুল্লাহ এগেনস্টে যে অ্যাকশন চলছে লেবাননে, এটা তারা মানতে রাজি না, বাকিটা তারা মেনে নিতে রাজি। তো আমার মনে হয় এখানে একটা বার্গেন হবে, এবং এই বার্গেনে যদি ইরান জিততে পারে ভালো, আর যদি না জিততে পারে অ্যাটলিস্ট হিজবুল্লাহর উপরে একটা তারা সেই ক্ষেত্রে হিজবুল্লাহকে তারা একটি সক্ষমতা তাদের রাখবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করবো ইসরায়েল যদি তার পথ থেকে সরে না আসে, তাহলে কিন্তু সে সিরিয়ার যে সমস্ত মিলিশিয়া গ্রুপ আছে, এই এই গ্রুপগুলি কিন্তু, যদিও বলা হয় যে এগুলি ইরান সাহায্য দেয়, বাট অ্যাকচুয়ালি এগুলি কন্ট্রোল কিন্তু ইরানের কাছে না। একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে, বাট কন্ট্রোল অফ ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস এটা কিন্তু ইরানের হাতে না। সুতরাং হুতিরা যখন তার ইরান এই যুদ্ধে যখন জয়েন করলো, তারা তো প্রথম থেকে জয়েন করে নাই, বিকজ তারা মনে করেছে এখন একটি সময় না। এই এই ডিসিশনটা কিন্তু হুতিরা নিজেরা নেয়। কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি 2023 সালে আমি জর্ডানে গিয়েছিলাম। এই যে ইয়েমেনের যে ইউএন ফোর্সের যে হেড ছিল, যে এসআরএসডি ছিল, সে একজন সুইডিশ অ্যাম্বাসেডর, ইনি ছিলেন সেই এসআরএসডি অফ দ্যাট মিশন। এবং আমাদের প্রায়, আমি ব্যক্তিগতভাবে আমাদের একটা দল আমরা ভিজিটে গিয়েছিলাম জানার জন্য যে হুতিদের নিয়ে ইউএন কি চিন্তা করছে এবং কারা হুতিদেরকে কন্ট্রোল করে। এবং সেখানে আমি জানলাম যে হুতিরা ইভেন ইরানের নিয়ন্ত্রণেও নাই। সুতরাং আপনি বুঝতে হবে যে এইখানে যে ইরান তাদেরকে হয়তো সামরিক সাহায্য করতে পারে, সাপ্লাই দিতে পারে, বাট এটা নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতে সম্পূর্ণভাবে না, রাজনৈতিক নিয়ন্ত্রণ না, নিজস্ব সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। আমি আপনাকে মূলত যে প্রশ্নটি করতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, সবকিছু শেষে হ্যাঁ, জয় পরাজয় হিসেবে হ্যাঁ। আপনার 1 মিনিটের শেষ মন্তব্য শুনতে চাই। তাহলে জয় এটা পরাজয় তো এটা তো কাকে দেখা যাবে? প্রথম কথা হলো যে এটা যদি বলেন তো আমি বলবো ইরানের এটা নৈতিক জয় হয়েছে। ইরানের অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, যুক্তরাষ্ট্রর নৈতিক পরাজয় হয়েছে। এবং আমার মনে হয় এই যুদ্ধের গ্লানি যারা ফিল্ড কমান্ডার তাদের বহুদিন তাদের স্মৃতিতে থাকবে, এবং তারা নিজেদেরকে ধিকৃত করবে, এবং অনেকে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয়ে যেতে পারে। তারা এই সমস্ত অনৈতিক যুদ্ধ করে, বিশেষ করে প্রথম যে ফায়ারটা হয়েছে ওই স্কুল গার্লদের উপরে, এবং এরপরেও তারা ইউনিভার্সিটিতে যে সমস্ত হামলা করেছে বিভিন্ন জায়গায়, এগুলির জন্য কিন্তু তারা অনুতপ্ত হবে, এবং এটা একটা চরম প্রভাব আহ, আহ, আমেরিকার সমাজে পড়বে। এটা আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি। তো আমি আমি আর হেক্সেট ইজ নট গোয়িং টু বি ইন দ্য অফিস, হি ইজ গোয়িং টু গো অ্যাওয়ে, হি ইজ গোয়িং টু ফেস লট অফ ট্রাবল। 14 দিন এবং পর বা এটা 2 সপ্তাহ পর আপনি কি মনে করেন কিনা যে এই যুদ্ধ আবারও হয়তো ঘটবার সম্ভাবনা হতে পারে বা আসতে পারে? তবে নাকি এটাই? হ্যাঁ, এখানে এই যুদ্ধ থামানোর জন্য সারা পৃথিবী চাপ দিবে ইউএস এর উপরে, ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য, বিকজ ইসরায়েল একমাত্র আমেরিকার কথাই শোনে, আর কারো কথা না। তো এই এই বলে আমি আমি মনে করি যে ধন্যবাদ। আপাতত, এবং আমরা অপেক্ষা করবো 15 তারিখ পর্যন্ত, ইসরায়েল কিভাবে বিহেভ করে তার উপরে নির্ভর করবে যে এই এক্স্যাক্টলি। যুদ্ধ থেমে থাকবে। তো এই জি বলে আমি আমার বক্তব্য শেষ, এবং ইফ ইউ অ্যালাউ মি আই উইল জাস্ট কুইট। থ্যাংক জি ইউ সো জি, মাচ। শিওর শিওর শিওর। এবং আমাদের আলোচনা সবসময় চলমান থাকবে। জি জনাব, জনাব ওকে। মেজর সাহেব। জি মেজর সাহেব, আপনার বিশ্লেষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। আমি আমার সহ আলোচক প্রিয় ব্রিগেডিয়ার জিয়া ভাই এবং ইরান থেকে যে ভাইয়া যুক্ত হয়েছেন, আপনাদেরকে সালাম। সাগর ভাই, আপনাকে সালাম এবং ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আজকে অনেক খুশি, কারণ ব্যক্তিগতভাবে আজকে আমি অনেক খুশি। আমি শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছিলেন, আমি ওনার কথা দিয়ে শুরু করতে চাই। উনি ট্রাম্পের এত থ্রেট গুলাকে উনি কনসিডারেশনে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন যে আপনাদের থ্রেট আমার পায়ের নিচে, আপনাদের থ্রেট হলো আমার পায়ের নিচে। ইরানের মানুষ যদি ভয় পেত তবে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধে যেত না। ইরানের প্রত্যেকটা মানুষ দেশের জন্য শহীদ হওয়াকে সে গৌরবের এবং সম্মানের মনে করে, এবং ইরানের প্রত্যেকটা মানুষ
স্বাধীন হয়ে জন্মেছে এবং স্বাধীন হয়ে মারা যাবে। এই ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এবং আজকে আমি ইউটিউবে ইরানের সাধারণ জনগণের তাদের এক্সপ্রেশন দেখছিলাম, যে তারা ব্রিজে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন পাওয়ার স্টেশনের সামনে জড়ো হয়েছে এবং তারা বলছে, ইরানের জনগণ বলছে যে এগুলোকে ধ্বংস করতে হলে তোমাদেরকে আমাদের উপর দিয়ে যেতে হবে। তো একটা আমার আমার বিশ্বাস যে পৃথিবীর ইতিহাসে ইরানের জনগণকে নিয়ে ভবিষ্যতে অনেক লেখা হবে, অনেক অনেক ডিসকাশন হবে। তাদের দেশপ্রেম এবং তাদের যে মানে নেশন ইউনিটি, এটা নিয়ে অনেক লেখা হবে। একই সাথে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে পৃথিবীর ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ট্রাম্পের, একজন আমেরিকার প্রেসিডেন্টের যে বক্তব্যগুলা ছিল, বিশেষ করে আহ, এক রাতে আমি একটা সভ্যতাকে ধ্বংস করে দিব, এই কথাটা মানে ঘৃণার সাথে আগামী শত শত বছর উচ্চারণ হবে, যে একটা সভ্যতা, হাজার বছরের একটা সভ্যতা কোনো একটা দেশের কোনো একটা উন্মাদ প্রেসিডেন্ট এক রাতে ধ্বংস করে দিতে চেয়েছিল। তো আহ, এখন আমি আবার সেই আমার কাছে এই যে যুদ্ধ বিরতিটা, এই বিষয়টা ইরানের একটা বিশাল বিজয়। আহ, বিজয় কারণ হলো যে যতগুলো পয়েন্ট আছে, আসলে বেসিক্যালি আমেরিকার ফেভারে কোনো পয়েন্ট নাই, সবগুলোই ইরানের ফেভারের পয়েন্ট, কোনোটা বেশি কোনোটা কম। মানে আমি একটা পয়েন্টও পাই নাই যেটা আউটরাইটলি আমরা বলতে পারি এটা হলো আমেরিকার ফেভারের পয়েন্ট। তো কারণ হলো যে আমেরিকা ডেসপারেটলি চাচ্ছিল যে কোনো মূল্যে যুদ্ধটাকে বন্ধ করতে, আর ইসরায়েল ডেসপারেটলি চাচ্ছিল যে এটা এটা এই খবরটা ওয়েস্টার্ন মিডিয়াতে এসেছে, যে ইসরায়েল ডেসপারেটলি চাচ্ছিল যে কোনো ভাবে, ছলে বলে কৌশলে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে রাখতে, ধরে রাখতে, যে কোনো ভাবে। কারণ হলো, এবং এই যে ইসরায়েল কিন্তু গত 2 দিনে ট্রাম্পকে সব থেকে বেশি চাপ দিচ্ছিল, ট্রাম্প প্রশাসনকে, যে এই চুক্তির ভিতরে কোনোভাবেই যেন ইরানের উপরে স্যাংশনটা তুলে না নেওয়া হয়। এই বিষয়ে সব থেকে বেশি চাপ দিচ্ছিল, কারণ তাদের ভয়টা হলো ইরান আর যাই কিছু হোক না কেন, আহ, ইরানের আসলে তো কিছু করা যায় নাই। তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটির কিছু করা যায় নাই, তাদের মিসাইল ক্যাপাবিলিটি রেস্ট্রিকশনের কিছু করা যায় নাই। এবং যেটা দেখা যাচ্ছে, যেটা সিএনএন এর পত্রিকাতে এসে খবর এসেছে, যে ইরান তার বেসিক্যালি ইসরায়েল এবং ইরান যেটা ধরে নিয়েছিল যে ইরানের মিসাইল অনেক তারা ধ্বংস করেছে, এখন দেখা যাচ্ছে বেশিরভাগই ধ্বংস হয় নাই। আহ, অনেক জায়গায় আছে এগুলো মাটির নিচে চাপা পড়েছিল, বাট ইরান এগুলোর জন্য রেডি ছিল যে বিষয়গুলো তারা আবার মাটির নিচ থেকে তারা উদ্ধার করে এই চালু করছে। একই সাথে তাদের যে রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি, এটাও তারা একেবারে সম্পূর্ণভাবে তারা শুরু করেছে। তাদের কাঁচামালের যে ঘাটতি ছিল, সেটা চায়না থেকে অলরেডি 2টা শিপ এসেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলাই আলটিমেটলি ইউএসএ তো হাল ছেড়ে দিছে। তো আমি এ কারণেই বলছি যে পয়েন্টটা শুধু ওই পয়েন্টে দাঁড়িয়েছিল যে ইসরায়েল কতক্ষণ এই যুদ্ধে আমেরিকাকে ধরে রাখতে পারবে। এক্ষেত্রে ইসরায়েলের নিজের যে প্রবলেমগুলো ছিল, ইসরায়েলের নিজের যে প্রবলেমগুলো ছিল, সেটা হলো যে আহ, ইসরায়েলের কিছু গত 3-4 দিন আগে ওদের মোসাদের যে চিফ, ইসরায়েলের মোসাদের চিফের একটা বক্তব্য ছিল, যে সে বলছে যে ইরানের রেজিম চেঞ্জ করতেই হবে, এবং ইরানের রেজিম চেঞ্জ না করলে আসলে ইসরায়েল কিছুই পাবে না। এবং মোসাদের চিফের বক্তব্যটা হলো যে তো থেকে রেজিম, আসলে কি পেল যুক্তরাষ্ট্র, আমাকে একটু বলবেন কি কি পেল শেষ পর্যন্ত যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে সরকারি নাগরিক? না, আমার হিসাবে যুক্তরাষ্ট্র কিছুই পায় নাই, বাট যুক্তরাষ্ট্র কিছুই পায় নাই। আমি আমি এই ক্ষেত্রে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর আছে জন শের মান, তো আমি ওনার কোটটাই করি আর কি। তো উনি বলছেন যে দেখেন, যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রশাসন কত উন্মাদ হয়ে গেলে সে ব্রিজে বোম্বিং করতে পারে, সে ভার্সিটিতে বোম্বিং করতে পারে, কারণ হলো সে কোনো পথ পাচ্ছে না। এবং আমেরিকাতে ইরানে সে কোনো মিলিটারি টার্গেটও পাচ্ছে না, কারণ ইরানের মিলিটারি টার্গেট সবগুলো আবার মাটির নিচে। তো একটা ফ্রাস্ট্রেশন হয়ে গেলে, মানে কোন লেভেলের ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে, যে সে হলো এই বেসামরিক স্থাপনাগুলোতে সে উন্মাদের মতো বোম্বিং এর আদেশ দিতে পারে। কারণটা হলো এক্ষেত্রেও এই আমেরিকান অ্যানালিস্টরাই বলছে যে
একটা একটা বড় যুদ্ধের পরাজয়ের সব থেকে বড় সিমটমটা হলো যে যুদ্ধের যে সুপ্রিম কমান্ডার আছেন, মানে যে সিমটমটা হলো যে হি ইজ লুজিং কন্ট্রোল। তাকে তাকে দেখলে যখন মনে হবে যে হি ইজ লুজিং কন্ট্রোল, তার মানে এই যুদ্ধটা সে পরাজয়ের দিকে যাচ্ছে। আর এ কারণে ইউএসএ তে আপনি দেখেন এই মুহূর্তে আমি আমেরিকার কথাটাই যদি আলাদাভাবে বলি, আমেরিকার প্রশাসনের ইসরায়েলের সাথে আমেরিকার একটা বড় টানাপোড়েন চলছে। ট্রাম্প প্রশাসনের ভেতরে একটা বড় টানাপোড়েন চলছে প্রশাসনের ভিতরে, আবার ট্রাম্পের সাথে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের টানাপোড়েন চলছে। আর্মির ভেতরে এক ধরনের টানাপোড়েন চলছে। এবং এবং এইটাকে তারা হেডলাইন করেছে এভাবে যে ট্রাম্প প্রশাসন ভার্সেস ট্রাম্প প্রশাসনের বাকি অংশ, এদের ভিতরে ক্লাশ, প্রশাসনের সাথে পেন্টাগনের সাথে আর্মির ক্লাশ। এই যে ক্লাশগুলা একটার সাথে যে ক্লাশ, ট্রাম্প প্রশাসনের ভিতরে দুইটা অংশের ক্লাশ, ট্রাম্প প্রশাসনের সাথে ইসরায়েলের ক্লাশ, প্রশাসনের সাথে পেন্টাগনের ক্লাশ, পেন্টাগনের সাথে হলো আবার আর্মির ক্লাশ। এই কারণেই কেন বলছে এটা, যে দেখেন কোথাও কিন্তু একটা চলমান যুদ্ধের ভিতরে সেনা প্রধান সহ 12টা জেনারেলকে চলে যেতে হয়েছে, কোথাও উল্লেখ করা হয় নাই যে কেন চলে যেতে হয়েছে, কোথাও উল্লেখ করা হয় নাই। একই সাথে এটাও বলছে, গতকালকে আমি অনেকগুলো পত্রিকাতে দেখেছি যে আমেরিকা যে তাদের একটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের সাকসেসফুলের যে নাটকটা করেছে, এটা নাকি ছিল ইরানে একটা বুটস অন দি গ্রাউন্ড, মানে গ্রাউন্ড ইনভেশনের একটা মহড়া তারা চেষ্টা করেছে এবং সেটা ম্যাসিভলি ফেল করেছে। এবং এইটার সাথেই আগের সেনাপ্রধান এবং জেনারেলরা কোনোভাবেই এই প্রোগ্রামের সাথে তারা মত দেয় নাই, এ কারণেই নাকি চলে যেতে হয়েছিল। বাট ট্রাম্প এটাতে অ্যাডামেন্ট ছিল। এবং এইটার সাপোর্টিং এ তারা বলছে যে এই যে আমেরিকার একজন কর্নেলকে তারা উদ্ধার করতে গেল, ওই কর্নেলের নাম কি, তার ছবিটা কোথায়, তার কি ভিডিও কেউ কি দেখেছে? কারণ নর্মালি কি হয় যে এরকম একটা সাকসেসফুল বলছে যে একজনকে উদ্ধার করা হয়েছে, নর্মালি দেশে নিয়ে যাওয়ার পরে তাকে তার ভিডিও দেখানো হয়, তার ইন্টারভিউ নেওয়া হয়, তার কাছ থেকে তার গল্প শোনা হয়, অনেক কিছু, বাট সম্পূর্ণ বিষয়টা মিসিং। এবং এই যে দেখা গেল যে সবগুলো খবরে এসেছিল যে সে অনেক ইনজুর্ড ছিল, এবং ইনজুরি অবস্থায় তাকে পাওয়া গেল কোথায়, যে স্পটের কথা বলা হয়েছিল সেখানে না, সেইখান থেকে 2100 মিটার মানে 2.1 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায়, ওই পয়েন্টের 700 মিটার উপরে এই অসুস্থ লোকটা, ইনজুর্ড লোকটা ওখানে গেল কিভাবে। আর এটা হলো একটা, এর সাথে বলছে যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য যে বেসটা করা হলো, এটা আবার প্রায় 200 কিলোমিটার দূরে কেন, যেখানে আমেরিকার যে C-130 যে দুইটা প্লেন ধ্বংস হলো, যে একটা আর্টিফিশিয়াল এয়ারবেস তৈরি করা হলো পুরো সাইটটা, এইটা 200 কিলোমিটার দূরে কেন, এবং এইটা ওই ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের আশেপাশে কেন? তো এইখানে, এবং যেটা ট্রাম্প নিজেই ক্লেম করছে যে এই অপারেশনে একটা বড় অপারেশন ছিল, প্রায় 155টা এয়ারক্রাফট অংশগ্রহণ করেছিল, তো এই ভলিউমটা কেন? তো এ কারণে বলছে যে এখন কিন্তু এটাতে মিডিয়াতে আসছে যে এই পুরো বিষয়টা হলো ট্রাম্পের একটা নাটক ছিল, সার্চ অ্যান্ড রেস্কিউ ওই পোর্শনটার নাটক। তারা হলো আমেরিকাতে বুটস অন দি গ্রাউন্ড এটা করতে চেয়েছিল, এবং এটা করতে চেয়েছিল ইস্পাহানের আশেপাশে, এবং তাদের একটা বড় প্ল্যান ছিল যে কোনোভাবে ওই 460 কেজি যে ইউরেনিয়াম আছে ওইটাকে কোনোভাবে সিজ করে নেওয়া, এবং এইটা মিজারেবলি ফেল করেছে। এবং এই যে সম্পূর্ণ প্রোগ্রামটা মিজারেবলি ফেল করেছে, এই সমস্ত ফেলিয়রটাই এই আসলে এই ট্রাম্পের এই মুহূর্তের এই ইরানের যুদ্ধটাকে মোটামুটি একটা শেষ পেরেক দিয়েছে। এবং আপনারা জানেন যে গত 2 দিনের যে প্রোগ্রেস, এটা যে আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে NAACP, এরা ট্রাম্পের বিরুদ্ধে অলরেডি মামলা করেছে যে ওই আর্টিকেল 25 যাতে অ্যাপ্লাই করা হয়, এবং এটা একটা আমেরিকার একটা তারা তো
তারা তো ট্রাম্পের অপসারণ এবং পদত্যাগ চেয়েছে এই প্রথম, মানে এটা কালারদের সংগঠন, কালোদের সংগঠন, তারা কিন্তু এই এই প্রথম পর্যন্ত কখনো না, এই এই এরা এই শক্তিশালী সংগঠন, শক্তিশালী সংগঠন, এই প্রথম অনেক তারা এভাবে। শক্তিশালী সংগঠন এবং তারা অনেক রেপুটেড। এবং অপসারণটা কখন? একটা চলমান যুদ্ধের ভিতরে, তার ইমপিচমেন্টের কথা হচ্ছে, অপসারণের কথা হচ্ছে, তার বিচারের কথা হচ্ছে, অ্যাপিস্টেন্ট ফাইল মানে আপনার ওপেন করার কথা হচ্ছে। তো এই যে সমস্ত কিছু হচ্ছে, এর কারণে হলো যে ট্রাম্প প্রশাসন, যেটা আমেরিকানরাই বলছে, যে ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যেই চাচ্ছিল যে এই যুদ্ধটা শেষ করার। শুধুমাত্র একটা ইসরায়েলই অজুহাত চাচ্ছিল, খুঁজছিল। জি, ইসরায়েলি একটা অজুহাত খুঁজছিল, সেই অজুহাতটাই পাকিস্তানকে দিয়ে তারা তৈরি করেছে, কিন্তু ইরান কোনোভাবেই এই পয়েন্টস গুলি দিয়ে কোনোভাবে তাদের যুদ্ধ তাদের পক্ষে নেওয়ার যে তাদের স্পৃহা ছিল সেটি থেকে তারা সরেনি। তাদের 10 পয়েন্টের উপরেই শেষ পর্যন্ত রাজি করিয়েছে এবং এটাই চলতে থাকবে। আমি আপনার কাছে আসছি মেজর শাহিন, জাস্ট 2 মিনিট করে আপনারা আবারও বলবেন। মোহাম্মদ আশিকুর রহমান, আপনার কাছ থেকে তাহলে সামনের পসিবিলিটি নিয়ে ইরানের সামনে করণীয়টা কি বলে মনে করেন, এবং সেখানে ইরান কতটা নিজেদেরকে নিজেদের জায়গায় ঠিক রাখতে পারবে বলে মনে করছেন? আপনার কাছে একটু শুনতে চাই। আমি প্রথমে এটা শুরু করতে চাই যে গতকালকেই নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন এসেছে, আমি দেখেছি। সেখানে শিকাগো ইউনিভার্সিটির যে প্রফেসর রয়েছেন রবার্ট টেপ, তিনি আন্তর্জাতিক অনেক বিষয় নিয়ে তিনি বিশ্লেষণ করেন এবং তিনি একজন মিলিটারি এক্সপার্টও। তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই যুদ্ধের পরে ইরান পৃথিবীতে একটি মেজর সুপার পাওয়ার হিসাবে ইরানের একটা আবির্ভাব ঘটবে, এবং সেটার অনেকগুলো কারণে। ইরানের উপর থেকে স্যাংশন উঠে গেলে যাবে, এবং মিডিল ইস্টে যে ইরানকে ঘেরাও করে রেখেছিল আমেরিকা, সেখান থেকে ইরান কিন্তু বের হয়ে আসবে। ইরান যে একটা বিশ্ব সুপার পাওয়ার আমেরিকা এবং একটা আঞ্চলিক সুপার পাওয়ার ইসরায়েলের সাথে একসাথে যুদ্ধ করে, এবং এটার সাথে আরবরাও ছিল পেছনে। তো পুরো একটা জোটের সাথে যুদ্ধ করে একা টিকে গেল কোনো সাহায্য ছাড়া। এটা কিন্তু ইরানের একটা মানে আমেরিকান মিলিটারি হেজেমনি যেটা আছে সারা পৃথিবীতে, সেটার পতন ঘটাবে এবং ইরানের একটা উজ্জ্বল ইমেজকে কিন্তু তৈরি করবে সারা পৃথিবীতে। পাশাপাশি ইরান হরমুজ থেকে টোল পাবে, প্রচুর পরিমাণ ক্ষতিপূরণ যুদ্ধের পাবে। এরপর স্যাংশন গুলো উঠে গেলে তো এমনিতেও ইরান আগেই কিন্তু, এটা আরো বহু বছর আগেই আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির যিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তিনি কিন্তু তার একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম, তিনি বলেছিলেন যে ইরানের উপরে যেই পরিমাণ স্যাংশন আছে 47 বছর ধরে, যত হাজার স্যাংশন আছে যত দিক থেকে, এইটা যদি এমনকি জার্মানির উপরেও থাকতো, তাহলে 5 বছরের মধ্যে জার্মানির মতো দেশও পুরোপুরি দেউলিয়া হয়ে যেত। কিন্তু ইরান এখনো টিকে আছে কিভাবে, এটা আমাদের বোঝার বাইরে। তারপর তিনি এটা বলেছেন যে এই স্যাংশন গুলো যদি উঠে যায়, ইরান 5 বছরের মধ্যে ইউরোপের যে কোনো দেশের চেয়েও ইরান এগিয়ে যাবে অর্থনৈতিক ভাবে। এবং অনেকগুলি কারণ তিনি দেখিয়েছেন কেন। ইরানের টেকনোলজি কিন্তু যথেষ্ট শক্তিশালী, ইরানের কালচার, কৃষ্টি, ইরানের শিক্ষা ব্যবস্থা, ইরানের যে আপনার সবকিছু মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব দিকেই কিন্তু ইরান অনেক বেশি এগিয়ে। ইরান স্যাটেলাইট তৈরি করছে, ইরান যেই অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, এগুলো কিন্তু ঠেকাতে সক্ষম না। এবং আমেরিকার ঘাঁটিগুলোকে কিভাবে ইরান ধ্বংস করেছে, আমেরিকার যে টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স থার্ড, এটাকে পর্যন্ত ইরান কিভাবে ধ্বংস করেছে, এগুলো কাজে আসছিল না। তার মানে তার টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, সেটাও কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। এর পাশাপাশি একটা জায়গায় শুধু ইরানকে তারা ঠেকিয়ে রেখেছিল, সেটা হচ্ছে ইরানের প্রচন্ড পরিমাণে ইকোনমিক স্যাংশন দিয়ে ইরানকে কিন্তু দমিয়ে রেখেছিল। তো তিনি বলেছিলেন যে ইরানের যদি স্যাংশন গুলো না থাকে, ইরান 5 বছরের মধ্যে ইউরোপের যে কোনো দেশের চেয়ে এগিয়ে যাবে। কারণ ইরানের প্রচুর পরিমাণ তেল আছে, তেলের দিক থেকে ইরান পৃথিবীতে প্রথম 3-4টা দেশের একটা। গ্যাসের দিক থেকে ইরান গ্যাস রিজার্ভে তো পৃথিবীর 1 নাম্বার। আপনি ইরানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ইরান করে, এবং যে কোনো ধরনের যে বিদ্যুৎ উৎপাদনের যে টেকনোলজি গুলো রয়েছে, হাইড্রো ইলেকট্রিসিটি থেকে শুরু করে আপনার জিও থার্মাল ইলেকট্রিসিটি থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে যে রিসাইকেল এনার্জি গুলো, তারপর হচ্ছে পারমাণবিক যে টেকনোলজি, ফটোভোল্টাইক যে টেকনোলজি, সবগুলো কিন্তু ইরানে আছে এবং ইরানের নিজস্ব এগুলো। তো যার কারণে ইরান একটা এনার্জি সুপার পাওয়ারও কিন্তু। ইরানের তেল গ্যাসের অভাব নাই, ইরানের বিদ্যুতের অভাব নাই, ইরানের জায়গা অনেক বড়, জনগণ শিক্ষিত, ইরানের একটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ইরানের জাতি শিক্ষিত জাতি, কোনো দুর্নীতি নাই, স্থিতিশীলতা আছে রাজনৈতিকভাবে। অনেকগুলো কারণ তিনি দেখেছেন এবং বলেছেন যে এগুলো একটা দেশে থাকলে তাকে কোনোভাবে ঠেকে রাখা যায় না একটা সুপার পাওয়ার ক্ষেত্রে। এখন ইরানকে ঠেকে রেখেছিল নানানভাবে, মিডিয়ার মাধ্যমে তাকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো, নানা রকম ষড়যন্ত্র করা হতো, যুদ্ধের ভয় দেখানো হতো, তারপর স্যাংশন দিয়ে রাখা হতো। এগুলো যখন থাকবে না এই যুদ্ধের পরে, স্বাভাবিক অবস্থায় ফিরে তাহলে তখন কিন্তু ইরান কর্মসংস্থান উত্থান তৈরি হবে। হতো। তো কর্মসংস্থানের কেমন পসিবিলিটি দেখেন যদি এখন থেকে স্বাভাবিক হয় ইরানের উপর সবকিছু, এবং ইরান
যদি সামনে তাদের দেশকে পুনর্গঠন করবার জন্য তৈরি হয়, তাহলে তাদের দেশে তো আবার নতুন করে কর্মসংস্থানও তৈরি হতো। কর্মসংস্থানে তো ব্যাপক প্রচলন। দেখুন হুম। ইরান যে যুদ্ধের ক্ষতিপূরণটা আদায় করবে, ইরান যে হরমুজ থেকে টোল নিবে, ইরান যে তার দেশকে পুনর্গঠন করবে, এটাই কিন্তু ইটসেলফ একটা কর্মসংস্থান সৃষ্টি করবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যখন স্যাংশন থাকবে না, ইরান কিন্তু তার যে অ্যাডভান্স টেকনোলজিক্যাল যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে কিন্তু বিশ্ব দরবারে সে উপস্থিত হবে, যেগুলো এতদিন আমেরিকার কারণে কিন্তু ইরান বিক্রি করতে পারতো না স্যাংশনের কারণে। এবং ইরান কিন্তু, আমি বলে রাখি, একটা ক্লাব আছে সারা পৃথিবীতে, মাত্র 10টা দেশ এই ক্লাবের সদস্য। আগে 9টা দেশ ছিল, ইরান 10তম সদস্য হয়েছে। এটা হচ্ছে একটা এলিট ক্লাব, যারা 200, আমি এই মুহূর্তে ঠিক সংখ্যাটা মনে নেই, 249 বা এই জাতীয় বা 254 এই জাতীয় একটা সংখ্যা, যে অত্যাধুনিক যে সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল যে প্রোডাক্ট গুলো এগুলো তৈরি করতে পারে যে দেশগুলো, এরকম 9টা দেশ ছিল আগে। এই 200টা যারা তৈরি করতে পারে এদেরকে ধরা হয় পৃথিবীর প্রথম সারির একেবারে টেকনোলজিক্যাল সুপার পাওয়ার কিংবা টেকনোলজিক্যাল প্রোডাক্টের প্রডিউসার। ইরান কিন্তু এই 10তম সদস্য হিসাবে গত প্রায় 6 মাস হলো যে ইরান এটাতে প্রবেশ করেছে। তো ইরানের এই প্রোডাক্ট গুলো আছে যেগুলো নিয়ে এসে সারা পৃথিবীর সামনে যেতে পারবে। ইরানের অস্ত্র ব্যবসা এখন কিন্তু খুবই চাঙ্গা হবে। সবাই ইরানের লাইন ধরবে, ইরানের মিসাইল কেনার জন্য, ইরানের ড্রোন কেনার জন্য, ইরানের এয়ার ডিফেন্স কেনার জন্য। যে এয়ার ডিফেন্স দিয়ে সে A-10 থান্ডারবোল্টের মতো প্লেন শুট ডাউন করতে পারে, F-35 যেটা এখন পর্যন্ত কেউ শুট ডাউন করতে পারে নাই, সেটাকে সে শুট ডাউন করেছে। F-15 স্ট্রাইক ঈগল, যেই প্লেনটা এখন পর্যন্ত যেটাকে বলা হয় যে কোনো যুদ্ধে কেউই, এটা একটা অপরাজয়, মানে আনডাউনেবল আনশুটেবল প্লেন তারা বলতো এটাকে, কেউ অনেকগুলো যুদ্ধে কিন্তু এই F-15 স্ট্রাইক ঈগল অংশগ্রহণ করেছে। এটাকে কিন্তু ইরান ফেলে দিয়েছে, যেটা রেকর্ড প্রথম পৃথিবীতে। এর আগে আমেরিকা মেজর কোনো যুদ্ধেও এই প্লেন হারায় নাই। আর F-35 তো তারা বলতো যেটাকে ধরা মানে দেখাই যায় না চোখে, সেই প্লেনকে ইরান কিন্তু শুট ডাউন করেছে। এবং এগুলো হেজিমনি ভেঙে দিয়েছে। এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, ইরানের মিসাইল, এগুলো কিন্তু ধুমছে এখন সারা পৃথিবীর সবাই কিনতে আসবে, বিক্রি করবে ইরান। সুতরাং বিশ্বের একটা বড় পরিসরে আঞ্চলিক পর্যায়ে তো ইরানের একটা প্রভাব, এবং এটা তো আছে, আগেও ছিল, এখন আরো বাড়বে। এবং বিশ্বের দরবারে ইরান কিন্তু একটা অত্যাধুনিক এবং একটা আধুনিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে, এবং ইরানি ইন্ডাস্ট্রি দাঁড়াবে। যেহেতু বিশ্বের পণ্য দরবারে বিক্রি যখন বাড়বে তখন ইন্ডাস্ট্রিও আমেরিকাকে বাড়বে, বিনিয়োগও বাড়বে। হারিয়ে যুদ্ধ জয় করবার নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হবে বিশ্ব দরবারে, যে ইরানের দিকে চোখ দিয়ে তাকাবার মতো এখন কারো সেই সাহস হবে কিনা এটি নিয়ে এক নতুন করে গবেষণা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। মানে ইরানের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলেছেন। সামনের সময়গুলি একইভাবে প্রশ্ন মেজর শাহীন আপনার কাছে শুনে অনুষ্ঠানটা শেষ করবো। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটাকে শেয়ার করুন।